যারা ইনভেস্ট করছিল তারা ইনভেস্ট করে ওই শেয়ারটার দাম বেড়ে যাবে কেন, গরুর পাল যেরকম করে মুভ করে, যখন কিনছে সবাই শেয়ার একসাথে কিনে, যখন বিক্রি করে সবাই একসাথে বিক্রি। এটাতে যেটা হয় যে ম্যানিপুলেশন করাটা অনেক সহজ হয়ে যায়, সেকেন্ড ডে ফ্লোর প্রাইস তুলে ফেলছে। এটা তো একটা মানে যুগান্তকারী ঘটনা যে যেই ফ্লোর প্রাইসের কারণে গত 10 বছর ধরে মার্কেট সাফার করছে, রাইট। আপনার একটি ডিসিশনে মার্কেট পুরোই টার্ন অ্যারাউন্ড করে। আইপিও রুলটা আপনারা রিভিউ করবেন। আমি কমিশনে বসার পরে আমি যেটা দেখলাম আর কি, একটা ফাইল মুভ করতে ইট টেক্স ইনর্মাস টাইম। এটাকে আপনাকে স্ল্যাশ করতে হবে। আইপিও রুলের মধ্যে যখন আমরা করবো এটাও কিন্তু আমরা দেখবো কিন্তু, টু মেক শিওর আলটিমেটলি the price that the company is asking for is fair. আগামী 5 বছরে ইনভেস্টররা কেমন আইপিও দেখতে পারে? আরেকটা যে রেগুলেশন আমাদের আছে, ডাইরেক্ট লিস্টিং রেগুলেশন। এক্স্যাক্টলি। এই লিস্টিং রেগুলেশন যেটা করা হয়েছে ইজ ভেরি আর্কেক। ওখানে শুধু বলা আছে যে গভর্নমেন্ট কোম্পানিজ ক্যান ডু, বাকিরা কেউ করতে পারবে না। রিডিকুলাস। দ্যাট আই এম গোইং টু চেঞ্জ and open to everybody. The time cuts down drastically. Standard Chartered Bank, HSBC, is a branch office in Bangladesh. I'm sorry. If you want to do business in Bangladesh, you got to have a registered company. And automatically banking companies acting in আপনাকে listing করতে। এটা আপনার প্ল্যান কি মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি নিয়ে? ক্লিয়ার কাট বলে দিচ্ছি, in future, as long as I'm the chair, no extension of closed-end fund will be done. মার্জিন লোন যাদের ছিল তাদেরকে কিন্তু ফোর্স সেল করে দিচ্ছিল, বা সেটা কিন্তু সরকারের পক্ষ থেকেও ভার্বালি এটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের যে মার্জিন রুলটা আগে করা হয়েছিল ইটস টু রেস্ট্রিক্টিভ। এটা দিয়ে কোনো ব্রোকারেজ হাউস কাজই করতে পারবে না। ইন দ্য নেক্সট 3 weeks টাইম ইউ উইল সি দ্য নিউ মার্জিন রুল। এমন কি পরিবর্তন আসবে যে এটা ফ্লোটা বাড়াতে পারবে মার্কেটে? দ্যাট ইজ গোইং টু বি ভেরি ফ্রেন্ডলি মার্জিন রুল। দর্শক, আপনাদের স্বাগত ফিনটক উইথ জেবুন্নেসা আলো শোতে। আজকে আমরা আলোচনা করব স্টক মার্কেট নিয়ে। মায়ের ওষুধের টাকাটা দিও, নিয়ে নিও। আপনি যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি আছেন, যিনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান, যার 46 ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন লিডিং মাল্টিন্যাশনাল অ্যান্ড লোকাল কংগ্লোমেরেটসে, এবং একই সাথে তিনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অ্যান্ড কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। তো তার সম্পর্কে আমরা তার কাছ থেকেই জানবো। কিন্তু আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটি হলো, আপনারা জানেন যে আমাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে ফুল কমিশন সেটি কিন্তু নতুন করে দিয়েছে সরকার। একটি বড় পরিবর্তন এসেছে এবং আমরা স্টক মার্কেট গত কয়েক বছর ধরেই আমরা দেখছি যে আমাদের স্টক মার্কেট খুব ডাউন যাচ্ছে, মানুষের আস্থা সংকট রয়েছে। ইভেন আপরাইজিং এর পর আমরা ব্যাংকিং সেক্টরে অনেক ধরনের পরিবর্তন দেখলেও স্টক মার্কেটে কোনো ধরনের পরিবর্তন আমাদের দেখা যায়নি, বা মানুষের মধ্যে কনফিডেন্স রিস্টোর করা সম্ভব হয়নি। এবং একই সাথে আমাদের অর্থনৈতিক যে অবস্থা রয়েছে বা চলছে সেটিরও একটি রিফ্লেকশন স্টক মার্কেটে রয়েছে। তো এই নতুন কমিশন আসলে তাদের কি প্ল্যান আছে, আমরা স্টক মার্কেটে মানুষের কনফিডেন্স রিস্টোর করা বা স্টক মার্কেটের কি কি পলিসি ব্যারিয়ার আছে সেগুলো নিয়ে তাদের আসলে কি প্ল্যান আছে সেগুলোই আজকে আমরা আলোচনা করব। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমিও ধন্যবাদ জানাই দি বিজনেস স্ট্যান্ডার্ডটি আমন্ত্রণ জানার জন্য। আমি আপনার কাছে যাওয়ার আগে একটু যদি বলি যে আমরা কেমন ছিলাম স্টক মার্কেটে। আমরা যদি প্রধান যে সমস্যা যেটি ইন্টারমিডিয়েটসরা বলে আসছে যে আইপিও খরা, আইপিও নেই, নতুন কোনো শেয়ার নেই, ইনভেস্ট করার মতো শেয়ার নেই, এবং ফ্লোর প্রাইসের কারণে আমাদের মার্কেট যথেষ্ট সাফার করেছে, এবং মানুষের আস্থা সংকটের কারণে আমরা দেখেছি প্রচুর বিও অ্যাকাউন্ট কিন্তু কমে গেছে, মানুষ মার্কেট থেকে চলে গিয়েছে। ইভেন আমরা আপরাইজিং এর পরেও কিন্তু ক্যাপিটাল মার্কেটের তেমন কোনো ডেভেলপমেন্ট আমাদের চোখে পড়েনি, অনেক ধরনের মিসকমিউনিকেশন ছিল। এই অবস্থায় আপনি মার্কেটের দায়িত্ব নিলেন। তো আপনার আসলে যদি শুরু করি যে আপনি কোন জিনিসগুলোকে প্রায়োরিটি দিয়ে আপনার কাজ শুরু করতে চান? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা যদি একটু ফিরে তাকিয়ে দেখি আমাদের যে বাংলাদেশের স্টক মার্কেটটা, তো আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে এটা মেইনলি একটা রিটেল ডমিনেটেড মার্কেট। কারণ ইনস্টিটিউশনের বলতে গেলে নাই ইন দ্য সেন্স।
সো আমি যদি একটু কুইক কম্প্যারিজন করি বাংলাদেশ ভার্সেস লেটস সে একটু ডেভেলপড স্টক মার্কেট, ওইখানে আপনি যেটা দেখবেন দ্যাট রিটেল ইনভেস্টর বলতে গেলে নাই ইন এ সেন্স। তারা কি করে ইন দ্যাট কেস? তারা মেইনলি দে ইউজ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ টু ইনভেস্ট ইন দ্য স্টক মার্কেট। ওয়াই? ভেরি সিম্পল। আমি একটা কথা বলে থাকি, একটা শেয়ার, একটা ইঞ্জিনিয়ার ফর এক্সাম্পল লেটস সে হি ইজ এ প্রফেশনাল, হি নোজ হিজ জব, যে একটা যদি সমস্যা হয়, ইঞ্জিনিয়ারিং সমস্যা হয়, হি ক্যান রিজলভ ইট। আমি গিয়ে পারবো না, সে পারবে। কিন্তু একটা লয়ার সেম অলসো। আমি বলি যে ইভেন শেয়ার, অর্থাৎ একটা শেয়ার ভ্যালুয়েশন করা, ইটস এ সায়েন্স অলসো। এনিবডি ক্যানট ভ্যালু এ শেয়ার কিন্তু আপনার। সো আমাদের সমস্যা যেটা ছিল যে বাংলাদেশে ওভার দ্য ইয়ার্স, বিকজ ইট ওয়াজ রিটেল ডমিনেটেড, যারা ইনভেস্ট করছিল তারা বলতে পারেন যে অনেকটা ইগনোরেন্ট অ্যাবাউট পার্টিকুলার স্টক, হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ আ স্টক, দ্য রিয়েল ভ্যালু, দ্য ইন্ট্রিনসিক ভ্যালু অফ আ স্টক কী হবে তারা জানে না। তারা ইনভেস্ট করে বেসড অন যে ইনফরমেশন দ্যাট ওই শেয়ারটার দাম বেড়ে যাবে, কেন তারা কেনে। সো এটাতে যেটা অসুবিধা ছিল ওভার দ্য ইয়ার্স, এটাতে যেটা হয় যে ম্যানিপুলেশন করাটা অনেক সহজ হয়ে যায়। যারা পাম্প অ্যান্ড ডাম্প করবে, সার্কুলার ট্রেডিং করবে, এগুলো কিন্তু খুব সহজে তারা করতে পারে কিন্তু। সো এই যে সমস্যাটা ছিল এটা কিন্তু যায়নি, এবং এই কারণেই কিন্তু আপনি দেখেন 1996-এ যে আপনার ক্র্যাশ হলো, 2010-এ যে ক্র্যাশ হলো, ইন অল দিস কেসেস দ্য ক্র্যাশ হ্যাপেন্ড বিকজ রিটেল ইনভেস্টমেন্ট who have got no idea about the stock market, manipulators manipulated, and আমি আর একটা কথা বলে থাকি, we call it the herding effect. গরুর পাল যেরকম করে মুভ করে, যখন কিনছে সবাই শেয়ার একসাথে কিনে, যখন বিক্রি করে সবাই একসাথে বিক্রি করে। রিউমার বেসড আমাদের এখানে, রুমার, টোটালি রুমার বেসড, অ্যাবসলিউটলি। এখন দেখেন আমি যেটা বলছিলাম যে বিদেশে কি হয়ে থাকে, একটা বললাম যে তারা কিন্তু ডাইরেক্টলি ইনভেস্ট করে না, তারা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ইউজ করে, মিউচুয়াল ফান্ড ইউজ করে, অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি বিদেশে পেনশন ফান্ডস, they invest in fixed income security and shares. They are the biggest investor বিদেশে। কিন্তু আমাদের দেশে দেখেন যে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি যেগুলো আছে, প্রভিডেন্ট ফান্ড ক্যান অনলি ইনভেস্ট ইন সঞ্চয়পত্র, ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড। গ্র্যাচুইটি ইনভেস্ট করতে পারে অনলি ইন ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড। কয়েক বছর আগে একটা রুল সংশোধন করা হয়েছিল ট্রাস্ট অ্যাক্টে, যে 25% আপনি ইনভেস্ট করতে পারবেন ইন শেয়ারস, বাট কেউ ইনভেস্ট করেনি বিকজ অফ দি রিস্ক ইন দি শেয়ার মার্কেট। সো যেহেতু এটা টোটালি অ্যাবসেন্ট, আমাদের কিন্তু ভলিটিলিটিটা অনেক বেশি ইন দ্য স্টক মার্কেট বিকজ ইজ রিটেল ইনভেস্টমেন্ট। এই যে বাড়া কমাটা হয় বিকজ অফ দ্য হার্ডিং এফেক্ট, কিনলে একসাথে কিনছে, কমলে একসাথে কমছে আর কি আপনার। সো এই হচ্ছে আমাদের যে সমস্যাটা ছিল, প্লাস আপনি যে সমস্যাটা চিহ্নিতকরণ করেছেন, অর্থাৎ আইপিওর অভাব। আমাদের যেসব কোম্পানিগুলো দেখেছিলাম মেনি ইয়ার্স ব্যাক, মোটামুটি ওই কোম্পানিগুলো রয়ে গেছে। ভালো কোম্পানি বলতে মোটামুটি ডিএসসি 30 ইন্ডেক্সে যেগুলো পড়ে, কম বেশি ভালো কোম্পানি এগুলো, বাকিগুলো আর কোয়েশ্চেন মার্কস, রাইট। এরপরে যেটা সমস্যা হয়ে গেছে যে অনেকগুলো কোম্পানি বন্ধ হয়ে গেছে যেগুলো জেড ক্যাটাগরিতে আছে, অনেকগুলো কোম্পানি আছে যারা কিন্তু অনিয়ম করছে, ওরা জেড ক্যাটাগরিতে আছে। এদের ট্রেডিংটা অনেক বেশি হয় বিকজ অফ দিস ইগনোরেন্ট ইনভেস্টার্স। এখন এই আইপিওটা না আসাতে যেটা হয়েছে যে মার্কেট ইজ ভেরি থিন, দের আর ভেরি ফিউ ট্রেডেবল শেয়ার্স। যারা সিরিয়াস ইনভেস্টার তারা শেয়ার পাচ্ছে না টু ইনভেস্ট বেসিক্যালি, রাইট। সো এই হচ্ছে প্রেক্ষাপটটা বলতে পারেন দ্যাট ওয়াই, ফার্স্ট অফ অল সমস্যাটা কী ছিল। এক্স্যাক্টলি। এখন আইপিওতে যদি আসি, আপনার যেটি আপনি বলছেন, প্রথম যদি আইপিও দিয়ে শুরু করি, যে আইপিও তো আপনি বলছেন যে আইপিও রুলটা আপনারা রিভিউ করবেন, কিন্তু এখানে যদি কিছু কিছু ব্যারিয়ার বলি, যেমন সবচেয়ে বেশি অবজেকশন যেটা আসে যে একটি কোম্পানি তার আইপিওর 30% প্রফিট সে লোন পরিশোধে করবে। আমি যদি এখন বাস্তবতা বলি, এই মুহূর্তে একটি উদাহরণ যেটি এখন আমাদের মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, সিটি গ্রুপ, যার 26,000 কোটি টাকার উপরে লোন আছে, তার এখন 10,000 কোটি টাকা এই মুহূর্তে রিস্ট্রাকচার করতে হবে, কিন্তু সে এই টাকাটা ব্যাংক থেকে পাচ্ছে না। আমাদের 5-6টা ব্যাংক মার্জ হয়ে গেছে,
তার ওয়ার্কিং ক্যাপিটাল শর্টেজ হয়েছে সবচেয়ে বড় সমস্যা, কিন্তু সে এই কুইক যে মার্কেট থেকে টাকা তুলবে একটা সেটা পাচ্ছে না, কারণ এই প্রসেসটা কুইক না। সেকেন্ড হলো আপনার যদি ব্যারিয়ার থেকে যে সে তো তার লোন নিয়ে ব্যবসা প্রতিষ্ঠা করেছে, এক্সপানশন করেছে, এখন তো সে তার বার্ডেনটা কমাতে পারে এইভাবে আইপিও থেকে টাকা তুলে নিয়ে। তো সেখানে এই যে ব্যারিয়ার, এইগুলোকে আপনি কিভাবে দেখছেন? এই যে 30%, তারপর তার যে লম্বা সময়, অর্থাৎ আপনার অডিট রিপোর্টে 120 দিনের অডিট রিপোর্ট লাগবে, তো সেটা তো তার একটা টাইম কনজিউম করছে। এগুলো আসলে আপনারা কিভাবে দেখছেন বা ভাবছেন? সো এখন আমরা যদি মূল্যায়ন করি যে এই যে আইপিও আসেনি কেন, কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে আপনি যেটা রাইটলি বলেছেন, প্রসেস। এবং এই প্রসেসে যদি আমি একটু দেখি যে কেন সময়টা লাগে, কারণ আমরা ইন দ্য পাস্ট অনেকগুলো আইপিওতে একটু হোঁচট খেয়েছি। কারণ আইপিও হওয়ার পরে দেখা গেছে যে দিস ওয়ার ফেক কোম্পানিজ। তো যেটা হয়ে থাকে যখনই এরকম দু একটা ঘটনা ঘটে, যারা রেগুলেটর্স আসে দে গেট মোর কশিয়াস বিকজ দে কুড নট ফুলি রিলাই অন দি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস উইচ ইজ দ্য কোর অফ এভরিথিং, রাইট? সো এইটা একটা বড় সমস্যা ছিল, নাম্বার ওয়ান। সো এইটার কারণে যেটা হচ্ছিল দ্যাট যখন একটা আইপিও অ্যাপ্লিকেশন পড়ছিল, একে তো অনেক কাগজ দিতে হয়, এতগুলো কাগজ লাগবে কিনা আই ডোন্ট নো মাইসেলফ অলসো, বাট মোর ইম্পর্টেন্টলি যেটা হচ্ছিল দ্যাট রেগুলেটররা পাওয়ার পরে তারা নিচে আবার অডিট করছিল। সো ফিক্সড অ্যাসেট যে এডিশন হয়েছে, আই ওয়ান্ট টু সি দ্য ফুল লিস্ট, এটা ব্রেকআপ চাই, ওটার ব্রেকআপ চাই। এইটা ওয়াজ আ ভেরি লং প্রসেস বিকজ এই যে ব্যাক অ্যান্ড ফোর্থ আপনি করছেন। আরেকটা ভেরি প্র্যাকটিক্যাল সমস্যা আমি আপনাকে বলি। আমি কমিশনে বসার পরে আমি যেটা দেখলাম আর কি, একটা ফাইল মুভ করতে ইট টেক্স ইনর্মাস টাইম। আই টেল ইউ ওয়াই, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে। যে কোনো চিঠি আছে অ্যাড্রেস টু দ্য চেয়ারম্যান, রাইট? আমি চিঠিটা মার্ক করে দিয়ে দিচ্ছি, ডিপার্টমেন্টকে দিচ্ছি, ডিপার্টমেন্ট এবার উপরে ফ্লো করছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন জেনে যে একটা ফাইল একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে যাওয়ার জন্য আমার অ্যাপ্রুভাল নিয়ে তারা পাঠায়। This is the process today in BSEC and is the process followed in all government organizations. এটা যদি হয়ে থাকে, একটা পেপার মুভ করতে যেটা কোয়েরি করলো কোনো একটা পার্টিকুলার ডিপার্টমেন্ট, ওই অথরিটিটা বললো যে ওই ফাইলটা তুমি আরেকজনকে পাঠাও। এই যে প্রসেসটা, ইট ইজ ভেরি ভেরি লং প্রসেস বেসিক্যালি, রাইট? তো এটাকে আপনাকে স্ল্যাশ করতে হবে। আমার অনেকগুলো আইডিয়াস আছে, আমি অত ডিটেলে যেতে পারবো না, বাট আপনি রাইটলি চিহ্নিতকরণ করেছেন। দ্য প্রসেস হ্যাজ টু বি রিয়েলি শ্রাঙ্ক, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে যেটা পাবলিক ইস্যু রুল গত বছর প্রমলগেট করা হয়েছে, উইথ অল ডিউ রেসপেক্ট আই এম জাস্ট সেইং অ্যাজ এ দিস থিং, বিকজ আমরা হচ্ছে উই আর ফ্রম দ্য প্রাইভেট সেক্টর। আমরা অলওয়েজ চিন্তা করব দ্যাট প্র্যাকটিক্যালি কি পারি অ্যাজ অপোজ টু দ্য থিওরি পার্ট। সিম্পল এক্সাম্পল, ওখানে আইপিও রুলে বলা আছে ইউ হ্যাভ টু হ্যাভ 40 এলিজিবল ইনভেস্টার্স ফর দি ভ্যালুয়েশন অ্যান্ড ফর দ্য বিডিং প্রসেস। এখন আপনি আমাকে বলেন যে 40 এলিজিবল ইনভেস্টার্স আপনি কোথা থেকে আনবেন আপনার? তারপরে যে প্রাইসিং মেকানিজম বলা হয়েছে ওটারও সমস্যা আছে। সো প্রাইস ডিসকভারি ঠিকভাবে হবে না। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, যে পয়েন্টটা আপনি তুলেছেন দ্যাট ইউ ক্যানট ইউজ আইপিও প্রসিডস ফর রিপেমেন্ট অফ লোন। সো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে একটা কোম্পানি একটা হতে পারে যে সিম্পলি সে আইপিও রেজ করছে বিকজ সে একটা এক্সপ্যানশনে যাচ্ছে, পিওরলি এক্সপ্যানশনে যাচ্ছে, আই নিড দিস মানি, আই এম গোয়িং ফর আইপিও। কেস ওয়ান। কেস টু আমরা যেটা বলে থাকি রিস্ট্রাকচারিং, আপনি যে পয়েন্টে তুলেছেন। কারণ যখন একটা কোম্পানির ডেট বার্ডেন অনেক বেশি হয়ে যায় তখন ও চেষ্টা করে এই ডেট বার্ডেনটাকে কমিয়ে দেওয়ার জন্য। বিকজ আমরা জানি অ্যাজ ফাইন্যান্স পিপল দ্যাট ইফ মাই রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ROC is
less than the cost of interest, the equity shareholders lose. Conversely, যদি return on capital employed is higher than the interest cost, they will gain. এদের ক্ষেত্রে যেটা হচ্ছে, because the return on capital employed is lower than the cost of debt, they are losing. এক্স্যাক্টলি। So এটা যদি করা হয়, in that case the equity shareholders will gain. So I am very much positive towards changing the rule about this requirement or about this bar that you cannot use the IPO proceeds to repay loan. কিন্তু আমরা যখন আবার স্ট্রং কোম্পানিজগুলোর দিকে যাই, যারা মনে করে সে প্রিমিয়াম নিতে পারে, সেই প্রিমিয়াম নেয়ার মতো ক্যাপাসিটি হয়তো অনেকেরই আছে, কিন্তু আপনাদের এখানেও একটা ব্যারিয়ার আছে যে অ্যাটলিস্ট তার পোস্ট আইপিও পেড আপ হতে হবে 125 কোটি টাকা ক্যাপিটাল। এটাও একটা কি ব্যারিয়ার হিসেবে আপনারা দেখেন কিনা? বা অনেক হয়তো ছোট কোম্পানিও আছে যে অনেক ভালো পারফর্ম করছে, কিন্তু তার হয়তো ক্যাপিটাল বেস এত স্ট্রং না, সে কি প্রিমিয়াম নিতে পারবে না? তো প্রিমিয়াম নেওয়াতে আমরা এত রেস্ট্রিকটিভ কেন? আপনি কি শেয়ারের ভ্যালুর কথা বলছেন? আপনি হ্যাঁ, শেয়ার ভ্যালুর ক্ষেত্রে যেটা রিস্ক, যে কোম্পানিগুলো আইপিও তে there are আসার two ক্ষেত্রে parts of it. প্রিমিয়াম একটা আপনি বলেছেন দ্যাট পোস্ট আইপিও 125 কোটি টাকা হতে হবে, ছোট হলে আমি দিচ্ছি না ইন দ্য মেইন বোর্ড। আপনি যে পয়েন্টটা তুললেন আর কি, যে ছোট হলে তো এখন তারা চলে যাচ্ছে এটিপিতে চলে যাচ্ছে, রাইট? বাট দ্য সেকেন্ড পয়েন্ট আপনি যেটা বলছেন ইন টার্মস অফ ফেচিং আ প্রিমিয়াম অন দ্য প্রাইস, এক্স্যাক্টলি that should apply for everybody. The question is that how do you determine the premium is the question, right? যেটা আপনি তুললেন বেসিক্যালি। তো ওইটাই হচ্ছে যেটা আগে সমস্যা ছিল, এক সময় বুক বিল্ডিং ছিল আমাদের, বাট বুক বিল্ডিং ওয়াজ ভেরি কন্ট্রোভার্সিয়াল, সো আলটিমেটলি ওটা নিয়ে কাজ হয়নি। এইটা আরেকটা বড় পয়েন্ট, যেটা নতুন আইপিও রুলে 2000 লাস্ট ইয়ার যেটা করা হয়েছে, ওইখানে তারা একটা প্রাইসিং মেকানিজম দিয়েছে, কিন্তু দিয়েছে একটা which is an improvement over the previous version. But এটাও কিন্তু আমরা দেখব যে ultimately how does the price discovery take place. For example, there are two types of auction. একটা বলে আমরা ডাচ অকশন, যেখানে কিন্তু আপনি 5 জন কিন্তু বিড দিচ্ছে এবং যেই প্রাইসে বিড দিচ্ছে তাকে নিতে হবে, কিন্তু আমাদের বুক বিল্ডিং মেথড ইজ ডিফারেন্ট। কিন্তু আমাদের বুক বিল্ডিং মেথডটা এরকম বলছে যে ধরেন 500 কোটি টাকা আপনি রেজ করছেন, ফার্স্ট 100 কোটি টাকা দিয়েছে আপনার একজন, দিয়েছে 150 টাকা, সেকেন্ড 100 দিয়েছে আপনার 140 টাকা, থার্ড দিয়েছে 200 দিয়েছে আপনার 120 টাকা, ব্যালেন্সটা দিয়েছে 110 টাকা, দ্য প্রাইস ইজ 110 টাকা। সো এগুলো কিন্তু আমরা রিলুক করবো, কিন্তু মেক শিওর দ্যাট আলটিমেটলি দের ইজ আ ফেয়ার প্রাইস ডিসকভারি। এই আইপিও রুলের মধ্যে যখন আমরা করবো, এটাও কিন্তু আমরা দেখবো, কিন্তু টু মেক শিওর আলটিমেটলি দি প্রাইস দ্যাট দি কোম্পানি ইজ আস্কিং ফর ইজ ফেয়ার। আপনি যদি মানে আপনি তো বললেন আইপিওতে অনেক ধরনের চেঞ্জ আসবে, তো আগামী 5 বছরে আসলে ইনভেস্টররা কেমন আইপিও দেখতে পারে, বা আপনার কোনো টার্গেট আছে কিনা? মার্কেটটা কত ভাইব্রেন্ট হতে পারে আইপিও মার্কেটটা? এখানে দুটো পার্ট আছে, আমি আপনাকে বলি। আপনি শুধু আইপিওটা দেখছেন কিন্তু, রাইট? বাট আমার কিন্তু আমার আরেকটা বড় টার্গেট আছে, সেটা হচ্ছে দেখেন আইপিওতে উই ডিসকাসড আর্লি অলসো, a process takes a very long time. So I will try to cut down the process, but knowing the system in Bangladesh, there is a limit to what I can reduce. এই জন্য আমি যেটা চিন্তা করলাম, দ্যাট আরেকটা যে রেগুলেশন আমাদের আছে, ডাইরেক্ট লিস্টিং রেগুলেশন, এক্স্যাক্টলি, এই লিস্টিং রেগুলেশন যেটা করা হয়েছে ইজ ভেরি আর্কেক। ওখানে শুধু বলা আছে যে গভর্নমেন্ট কোম্পানিজ ক্যান ডু, বাকিরা কেউ করতে পারবে না, রিডিকুলাস। That I'm going to change and open to everybody, right? এবং ওখানে ছিল, if I'm not mistaken, ওখানে ছিল 25% আপনাকে অফলোড করতে হবে। I'll make it down to 10%, এখন অলরেডি আছে। কিন্তু এটা হলে যেটা হবে, ফার্স্ট প্রসেসটা আর লাগছে না। তাহলে জাস্ট একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি, বাংলা লিঙ্ক অর লেটস ইনসেপ্টা, আমার তো দেখার কিছু নাই, রাইট? এই কোম্পানিকে যদি আমি নিয়ে আসতে পারি, ভাই আপনি ডাইরেক্ট লিস্টিং করেন, রাইট? দ্য টাইম কাটস ডাউন ড্রাস্টিক্যালি, বিকজ ওই পার্টটা শেষ, এভ্যালুয়েশনের পার্টটা শেষ। এখন শুধু যতটুকু তার টাইম লাগবে ইন টার্মস অফ দ্য প্রাইস ডিসকভারি অ্যান্ড অফার টু দ্য মার্কেট। আমার ফার্স্ট টার্গেট হচ্ছে এইখানে, এবং আমি মনে করি এটা করে যেটা হবে যে ইমিডিয়েটলি আমি কিছু ভালো স্ক্রিপ্টস মার্কেটে নিয়ে আসতে হবে। আমার মাথায় কিন্তু বেশ কয়েকটা কোম্পানি অলরেডি আছে,
রাইট, এবং কথাবার্তা বলছি আমি আই ভেরি কনফিডেন্ট এটা করে ভালো ভালো স্কিলস কিছু মার্কেটে আসবে, রাইট। এছাড়াও আমি একটা কথা বলতে চাই, এটা নিয়ে অনেক চিন্তা করেছি, এটা আর একটু চিন্তা করছি, বাট জাস্ট একটু আভাস দিচ্ছি আর কি, যে আমরা একটা কথা বলে থাকি PIE, পাবলিক ইন্টারেস্ট এন্টিটিস। হোয়াট ইজ এ পাবলিক ইন্টারেস্ট এন্টিটি? এটা হচ্ছে যে হু আর ইউজিং সাবস্ট্যান্সিয়াল পাবলিক মানি। নাও পাবলিক মানি কামস ফ্রম টু সোর্সেস, একটা হচ্ছে equity আর একটা হচ্ছে ব্যাংক লোন, দ্যাট ইজ অলসো পাবলিক মানি, রাইট? Imagine a company, তার capital employed, which is a sum total of equity plus debt, is 300 কোটি টাকা। To my mind, this company should be listed. This company should be listed actually. Why not? So আমরা যদি, আমি এটাও চিন্তা করছি যে এরকম একটা ক্যাপ দিয়ে বলবো PI যেগুলো আছে এদেরকে কিন্তু লিস্টিং করতে হবে, রাইট? আচ্ছা, আরেকটা পয়েন্ট আমি যেটা বলতে চাই এখন, সেটা হচ্ছে যে বাংলাদেশে কয়েকটা মাল্টিন্যাশনাল কোম্পানিজ আছে, মাল্টিন্যাশনাল ব্যাংকস আছে। হ্যাঁ, আমি সেই পয়েন্টে যেতে চাচ্ছিলাম, আপনি তুলেন, যেমন ইউনিলিভার, সে ইন্ডিয়াতেও লিস্টেড আছে কিন্তু বাংলাদেশে লিস্টেড নাই। এছাড়া অলসো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এক্স্যাক্টলি ইজ এ ব্রাঞ্চ অফিস ইন বাংলাদেশ। হ্যাঁ, ওয়াই? HSBC is a branch office in Bangladesh. I'm sorry, if you want to do business in Bangladesh, you got to have a registered company, and automatically banking companies acte কিন্তু আপনাকে লিস্টিং করতে হবে। এবং এই ব্রাঞ্চ অফিসে তারা কিন্তু, আমি যদি বলি যে মেট লাইফ, HSBC, স্ট্যান্ড চার্ট, তারা বাংলাদেশের সবচেয়ে বেশি বিজনেস করছে, কিন্তু বাংলাদেশ এখান থেকে তাদের কাছ থেকে কি পাচ্ছে? সো এটা কিন্তু এই জিনিসটা আমার মাথায় আছে। আই ওয়ান্ট টু আলটিমেটলি মেবি এই একটা অ্যাক্ট আসবে দ্যাট বাংলাদেশে অপারেট করতে হলে আপনাকে ইউ হ্যাভ গট টু বি লিস্টেড কোম্পানি ইন নট লিস্টেড বাট কোম্পানি ইন বাংলাদেশ। এটা একবার যদি হয়ে যায় অটোমেটিক্যালি, ধরেন ব্যাংকিং কোম্পানিজে তো অলরেডি বলা আছে যে কোনো গভর্নমেন্ট বাংলাদেশ ব্যাংক যখন অ্যাপ্রুভাল দেয় তখন কিন্তু আপনাকে এই জিনিসটা করতে হবে, দ্যাট লিস্টিং করতে হবে। সো এটা যদি হয়, উই আর অলসো গেটিং এ বিগ চাঙ্ক অফ দ্য পাই অলসো। সো এইভাবে যদি আমরা করি, ইন দ্যাট কেস ভেরি কুইকলি কিন্তু আমরা মার্কেটটাকে গ্রো করতে পারবো। এটা গেল আপনার একটা ইনস্টিটিউশনাল একটা ফ্লো আসবে এখানে। এছাড়া আমি আরো আসি, ইনস্টিটিউশন ফ্লো একটা বড় পার্ট আছে, একটু আপনাকে আভাস দিয়েছিলাম, দি পেনশন ফান্ডস, প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড গ্র্যাচুইটি। সো যেটা আমি আপনাকে বলেছিলাম আগে, দ্যাট বর্তমানে প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড গ্র্যাচুইটি ওরা যেটা করে, দ্যাট একটা পোর্শন প্রভিডেন্ট ফান্ড করতে পারে ইন গভর্নমেন্ট বিল বন্ড অ্যান্ড সঞ্চয়পত্র, অ্যান্ড গ্র্যাচুইটি ক্যান ডু অনলি ইন বিল বন্ড, ট্রেজারি তারা কিন্তু সঞ্চয়পত্র কিনতে পারে না। So, and also I have seen from my experience, many companies in Bangladesh, they are flouting the Trust Act. Trust Act যে কথাটা বলা আছে, আপনার এভিনিউ এখানে ইনভেস্ট করার, অনেকে কিন্তু ব্যাংকে টাকা জমা দিয়ে দিয়েছে। ইটস দ্য ক্লিয়ার ভায়োলেশন অফ দি ট্রাস্ট অ্যাক্ট, রাইট? এটা কিন্তু এই জিনিসটা আমরা ট্যাকল করবো, রাইট? করার পরে আমি যেটা মনে করি, দ্যাট যদি আমরা আজকে বন্ড মার্কেট নিয়ে আপনি আসবেন একটু পরে, রাইট? বন্ড মার্কেট যদি ডেভেলপ করতে পারি, ইন দ্যাট কেস আমরা বলবো যে আ পোর্শন ইউ শুড ইনভেস্ট ইন দ্য ফিক্সড ইনকাম মার্কেট। ওকে, ইন দ্যাট কেস আমার যদি বন্ডের যদি ট্রেডিং হয় ইন দ্য সেকেন্ডারি মার্কেট, ওই পয়েন্টে আমি আসার পরে যেটা হবে, দ্যাট আমার মার্কেটটা অটোমেটিক্যালি গ্রো করবে। কারণ আপনি জানেন বিদেশে শেয়ার ইজ ওয়ান পার্ট and fixed income money bond is another part, which is a big part. Bangladesh's bond market is not there, only equity trading হয়ে থাকে। যদি আমরা মার্কেটকে ডেভেলপ করতে চাই, আমরা বন্ড মার্কেট করতে হবে প্লাস ইকুইটি মার্কেট করতে হবে। এই জিনিসটা আমার প্ল্যানে আছে, যে ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট আলটিমেটলি আমাকে চ্যানেলাইজ করতে হবে এবং কিছুটা শেয়ারও নিয়ে আসতে হবে। একটা উপায় হতে পারে, মিউচুয়াল ফান্ড নিয়ে পরে আমরা আলাপ করবো শিওর। মিউচুয়াল ফান্ডকে যদি আমরা আর একটু focus করতে পারে in terms of performance indicators, then we can also encourage them to do a part through mutual fund also, right? এটা ছাড়া আমি ইনস্টিটিউশনকে আমি সাস্টেনেবল একটা সোর্স অফ ফান্ডস
পাবো না আনলেস আই ক্যান ট্যাপ দিস ইনস্টিটিউশনাল অ্যামাউন্ট। এক্স্যাক্টলি, যেমন আরো কিছু ব্যারিয়ার আপনি বললেন তাই আমার মনে পড়ছে, যেমন ব্যাংক যখন বিল বন্ডে ট্রেজারি বিলে তারা ইনভেস্ট করছে, যখন মার্কেটে তার অ্যাপিটাইট নাই, ক্যাপিটাল মার্কেটে আসছে না, ক্যাপিটাল মার্কেটে আসার ক্ষেত্রেও কিন্তু তাদের একটা ব্যারিয়ার আছে, যে এই যে ক্যাপিটাল মার্কেট এক্সপোজার। তো যখন তার অন্য জায়গায় অ্যাপিটাইট নাই, সে কিন্তু রিস্ক ফ্রি শুধু বিল বন্ডে রাখছে, বাট রিস্ক নিয়ে কিন্তু ক্যাপিটাল মার্কেটে সে ইনভেস্ট করতে পারতো, কিন্তু সেখানে কিন্তু ক্যাপিটাল মার্কেট এক্সপোজার একটা আপনারা ব্যারিয়ার দিয়ে রেখেছেন। মানে এইরকম তো অনেক ধরনের, এটা বাংলাদেশ ব্যাংকের দেয়া যদিও ব্যারিয়ার, সেই জিনিসগুলো আসলে আমাদের কতটা রেগুলেটর রিকনসিডার করবে। আমরা যদি একটু মিউচুয়াল ফান্ডে আসি, মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটা আমাদের বাংলাদেশে এটা সত্যি খুব দুঃখজনক যে ইন্ডাস্ট্রিটা শুরুতেই শেষ হয়ে গেল। মানে এটা মানুষের কাছে পপুলার হওয়ার আগেই আসলে ইন্ডাস্ট্রিটা ধ্বংস হয়ে গেল। এবং আমরা যদি দেখি যে সবচেয়ে বড় দুটি ফান্ড, রেইস এবং এলআর গ্লোবাল, প্রায় 5,000 কোটি টাকার মতো ফান্ড। তো সবচেয়ে বড় ফান্ডই আসলে এখন নাই হয়ে গিয়েছে, ইনভেস্টররা সাফার করছে, ফান্ড ম্যানেজাররা পালিয়ে বেড়াচ্ছে। এইটা কিভাবে আপনি আসলে একটা সাইজেবল জায়গায় নিয়ে আসবেন বা এটা রিকভার করবেন, এটা আপনার প্ল্যান কি মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি নিয়ে? সো যে জিনিসটা আমি প্রথমেই আপনাকে বলেছিলাম, আমি যদি এই মার্কেটকে গ্রো করতে চাই, এটা রিটেল ইনভেস্টমেন্ট দিয়ে হবে না, এবং এটা আলটিমেটলি মিউচুয়াল ফান্ডের মাধ্যমেই গ্রো করতে হবে। আমি যদি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যাই, মিউচুয়াল ফান্ড মার্কেটটা এত বেশি ভাইব্রেন্ট, তারা আপনার ছোট ছোট দোকানে মিউচুয়াল ফান্ড ইউনিটস তারা বিক্রি করে। এক্স্যাক্টলি, হ্যাঁ, এবং ওখানে ওদের মার্কেট ক্যাপিটালাইজেশন অফ মিউচুয়াল ফান্ড অ্যাজ এ পার্সেন্টেজ জিডিপি ইজ এ হিউজ অ্যামাউন্ট, 50-60% অফ দ্য হবে, এরকম বেসিক্যালি হবে। সো বাংলাদেশে এখন ফার্স্ট থিং হচ্ছে যে যা হয়ে গেছে ওটাতে আমি আন্ডু করতে পারবো না। কেন হয়ে গেছে ওই ডিসকাশন যদি যেতে পারবো, কোনো সমস্যা নেই আমার জন্য। বাট যেটা আমি মনে করি সামনের দিকে তাকাই আমরা কি করতে পারি, রাইট, সামনের দিকে তাকাই কি করতে হবে, এই কারণে আমিও মিউচুয়াল ফান্ড সম্বন্ধে অনেক চিন্তা করেছি যে হাউ ক্যান দিস বিজনেস গ্রো। সো যেটা করতে যাচ্ছি যে ফার্স্ট অফ অল একটা মিউচুয়াল ফান্ড, ফার্স্ট অফ অল আপনি নিশ্চয়ই দেখেছেন দ্যার ইজ অ্যান ইস্যু ইন বাংলাদেশ রিগার্ডিং ক্লোজ এন্ড ফান্ডস অ্যান্ড ওপেন এন্ড ফান্ডস, রাইট? এবং বিগত কয়েকটা কমিশন যেটা করেছে যে ক্লোজ এন্ড ফান্ডে তারা টেনিউরটাকে বাড়িয়ে দিয়েছে। সিটিং হিয়ার আমি একটা ক্লিয়ার কাট বলে দিচ্ছি, ইন ফিউচার as long as I'm the chair, no extension of closed end fund will be done. যেদিন শেষ হবে ওই দিন লিকুইডেশন হবে অথবা ওপেন এন্ডে কনভার্ট হবে, রাইট? এটা হবে নাম্বার ওয়ান। কারণ পৃথিবীব্যাপী এখন কিন্তু ওপেন এন্ডে চলে গেছে, ক্লোজ এন্ড বলে কোনো কিছু নাই, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে এখন যারা ইনভেস্টার আছে ও কি করে বুঝবে যে কোন মিউচুয়াল ফান্ডে সে ইনভেস্ট করবে? এই জন্য আমি যেটা করতে যাচ্ছি এখন, that I'm going to develop international KPIs for mutual funds by which you can judge if this mutual fund is doing very well, right? Classic example আমরা একটা দিই, মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিগুলো কিন্তু তারা ন্যাভ তো পাবলিশ তো তারা করেই আর কি, প্লাস তারা যদি বলে পারফরমেন্সটা যে বিগত 1 ইয়ারে আমার ফান্ড কতটুকু গ্রো করেছে, ক্যান ইজিলি কম্পেয়ার ইন দ্যাট কেস ও 20% গ্রো করেছে, আর একটা করেছে 5%, একটা -5, সো যে 20% গ্রো করেছে is a much better well managed fund also. কিভাবে সেই মানে কেপিআইটা কিভাবে হবে আপনি বলছিলেন? ইন্টারন্যাশনাল ওটা বললাম তো, ফর এক্সাম্পল আপনার ফান্ড পারফরম্যান্স, ভেরি সিম্পল এক্সাম্পল, ফান্ড পারফরম্যান্স যেটা বলি আমরা, এটা রেটিং করা হবে। কারা রেটিং করবে? রেটিং না, অটোমেটিক্যালি আপনি যদি দেখেন যে এর গ্রোথটা হয়েছে সে 20% আর একটা হয়েছে 15%, তো কোনটা বেটার? 20% গ্রোথ না বেটার না? এই কেপিআইটা দেখবেন তখন। হ্যাঁ, সেখানে তো আমাদের প্রবলেম আছে, আমাদের যে লোকাল রেটিং কোম্পানিজ গুলো। এটা রেটিং না, এটা কেপিআই, কয়েকটা ইন্টারন্যাশনাল কেপিআই আমরা ডিজাইন করব এবং এই কেপিআই তার রিপোর্টিং করবে একটা ওয়েবসাইট, একটা পোর্টাল থাকবে। আপনারা ডিজাইন করবেন, বিসেট ডিজাইন করবে একটা, ওকে। আমরা ডিজাইন করে বলবো যে এখন থেকে তোমাদেরকে এই কেপিআই গুলো পাবলিশ করতে হবে। সো এনি ইনভেস্টর মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চায়, হি ক্যান সি দ্যাট ওকে এই মিউচুয়াল ফান্ডের এই হচ্ছে পারফরম্যান্স ইন্ডিকেটরস, হি ইজ দ্য বেস্ট, এই সেকেন্ড বেস্ট, এই থার্ড বেস্ট, বেসিক্যালি ও নিজে ডিসাইড করতে হবে। তবে এক্সিস্টিং যারা ইনভেস্টর আছে, যারা এই যে ক্ষতিগ্রস্ত মিউচুয়াল ফান্ডগুলো, তাদের জন্য কি কোনো ওয়ে আউট আছে?
তাদের জন্য কোনো সাজেশন আছে আপনার থেকে? তাদের জন্য তো মানে আমাদের পক্ষে তো এখন এই জিনিসটা করাটা ডিফিকাল্ট, বিকজ এগুলো কি আপনারা লিকুইডেট করে দিতে চান না কি না, করবেন? আমরা কোনো ফোর্স লিকুইডেশনে যাব না, রাইট? আমরা ফোর্স লিকুইডেশনে যাব না, লেট দি মার্কেট রান ইটস ওন কোর্স। এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিগত কমিশনে তারা আরেকটা মেজার নিয়েছিল, সেটা হচ্ছে ফর ক্লোজ অ্যান্ড ফান্ডস, যদি আপনার ন্যাভটা বিগত 6 মাসে 25% ড্রপ করে যায়, in that case 75% of the equity holders, unit holders can call for a meeting, trustees can call for a meeting, and they can decide that whether they want to liquidate the fund or convert this into an open-end fund, right? So এটা একটা গুড মেজার আমি মনে করি, বিকজ at the end of the day খারাপ যেগুলো মিউচুয়াল ফান্ড আছে তখন তারা কিন্তু এটা সমস্যা পড়ে যাবে, যারা ভালো আছে তাদের তো এই সমস্যাটা হবে না কিন্তু। সো এইটা একটা ভালো মেজার আমি মনে করি। সো বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যেটা বলার চেষ্টা করছি, দ্যাট আমি যখন কেপিআই প্রপারলি পাবলিশ করা শুরু করব, এটা কতদিন নাগাদ লাগবে আপনার এটা শুরু করতে? সবকিছু কিন্তু সবকিছু আমরা ডুইং এট আ ভেরি ফাস্ট পেস। আপনি দেখেন আমাদের টেক ওভার করার 1 মাসও হয়নি, কিন্তু তার মধ্যে আমি অফিস করেছি 10 দিন। এই 10 দিনের মধ্যে আমরা কি কি কাজ করেছি আপনি কি মূল্যায়ন করেছেন কখনো? না, সেটা হয়তো আমাদের পক্ষে সম্ভব না। না, বাট আপনি নিশ্চয়ই দেখেছেন মার্কেটে। আর লেট মি টেল ইউ ফিউ থিংস। ফ্লোর প্রাইস, সেকেন্ড ডে ফ্লোর প্রাইস আমি তুলে ফেলেছি। এবং এটা তো একটা মানে যুগান্তকারী ঘটনা যে যেই ফ্লোর প্রাইসের কারণে গত 10 বছর ধরে মার্কেট সাফার করছে, আপনার একটি ডিসিশনে মার্কেট পুরোই টার্ন অ্যারাউন্ড করে গেল। সেটা বলছি। হোয়াট আই ডিড ওয়াজ দ্যাট, ইউ সি, অ্যাজ এ মাল্টিন্যাশনাল working in multinational for many years, যেমন see what I've done is very simple, that look, আমরা একটা কথা বলে থাকি that যে কোনো কাজ করতে গেলে প্ল্যানিং হচ্ছে 80% and 20% হচ্ছে এক্সিকিউশন। if you do proper planning, এক্সিকিউশন সময় লাগে না। তো আমি এই পোস্টে জয়েন করার আগে অলমোস্ট 1 মাস I thought about all the issues, যে আমি যাওয়ার পরে কি করব। my target was tools, একটা হচ্ছে ফ্লোর প্রাইস, সেকেন্ডে তো তুলে ফেললাম। নাম্বার 2 ছিল ভেরি ভেরি বার্নিং ইস্যু অফ বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল জিডিআর। জানেন তো সেটা, যে জিডিআরটা যেটা লন্ডন স্টক এক্সচেঞ্জে হয়েছিল, রাইট? ঠিক করে দিলেন। আমি যদি এটা ঠিক না করতাম, ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা রেপুটেশন লস করে দিতাম। রেপুটেশন না, ইন ফিউচার আপনি লিস্টিং করতে গেলে ফার্স্ট থিং বলতে যেটা ওটা বাংলাদেশ ব্ল্যাক লিস্টেড। এক্স্যাক্টলি। এটা যদি না করতাম। নাম্বার 2। নাম্বার 3, আপনি দেখেন আমি যখন জয়েন করলাম অনেক চিন্তা করলাম দ্যাট এই যে মার্কেট সার্ভেলেন্স মেকানিজমটা, আমাদের যে সিস্টেমটা বর্তমানে আছে সেটা কি জানেন? ধরেন ডিএসসি একটা সার্ভেলেন্স সফটওয়্যার আছে, 45টা ট্রিগার আছে ওখানে। সো কোন একটা ট্রিগার বলছে যে দের সাম আনইউজুয়াল মুভমেন্ট, তারা কি করে ওই রিপোর্টটা করে বিসেককে। বিসেক তখন 2 মাস ইনভেস্টিগেশন করার পরে তো এই যে আপনার রিপোর্ট আসতেও তো 1 মাস লেগে যায়। বাই দিস টাইম দ্য ড্যামেজ ইজ ডান। দ্য সেকেন্ড ডে অফ মিটিং উইথ ডিএসসি আই সেড, লুক, দিস সিস্টেম ক্যানট ওয়ার্ক। দ্য ফার্স্ট থিং ইজ দ্যাট তুমি যখনই দেখবে যে কোনো আনইউজুয়াল মুভমেন্ট হচ্ছে, ইউ হল্ট দ্য ট্রেডিং ইমিডিয়েটলি অ্যান্ড দেন ইউ গো ফর ইনভেস্টিগেশন, রাদার দ্যান ইনভেস্টিগেশন করার পরে করবে। বাই দিস টাইম দ্য ড্যামেজ ইজ ডান। আপনি দেখেন দ্যাট আমি জয়েন করার পরে 2টা কোম্পানি কিন্তু হল্ট হয়েছিল। That sent a very powerful message to the market that ultimately they are now under surveillance, right? এটা আমরা করেছি। নাম্বার 4, যেটা আমি বলে থাকি এবং আমি খুব মনে প্রাণে বিশ্বাস করি, সেটা হচ্ছে ডিরেগুলেশন। আপনি দেখেন ডিরেগুলেশন আসলে সরকারের পক্ষ থেকেও অনেক বেশি জোর দেয়া হচ্ছে। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, এবং শুধু বিশ্বাস করলে তো হবে না, কাজও করছি। কিরকম একটা নমুনা আপনাকে দিই। আপনাকে যখন আমি ডিসকাস করলাম উইথ ডিএসসি দ্যাট তোমরা এটাকে এইসব জাঙ্ক শেয়ার যেগুলো আছে স্পেশালি কোর্স কোম্পানিজ কি করতে পারো, ওরা অনেক চিন্তা করে বললো, স্যার একটা কাজ করি, আমরা সার্কিট ব্রেকারটা কমাই দিই, রাইট? সো আমাদের নিয়ম ছিল দ্যাট যদি সার্কিট ব্রেকার কমাতে হয়, আমরা আগে কমিশন থেকে বলেছিলাম, কমিশনের ডাইরেক্টিভ ছিল একটা, দ্যাট সার্কিট ব্রেকার কমাতে হলে কমিশনের অ্যাপ্রুভাল নিতে হবে। এই প্রপোজালটা আমার কাছে আসলো। I changed the directive. I said, no, from now onwards, you're fully empowered. You don't have to come to me for any circuit breaker, this thing. You do it yourself, right?
Number 4, I told DSC that in the next 6 months time তোমাদের সার্ভেলেন্স সিস্টেমটাকে আপগ্রেড করতে হবে। এখন তাদের অনেক 2012 সালে ইউ হ্যাভ টু আপগ্রেড ইট নাও। আপগ্রেড করলে যেটা হবে দ্যাট দ্য ট্রিগার্স আর ফার বেটার অ্যান্ড ইন 1 year's টাইম দে হ্যাভ গট আ টার্গেট ফ্রম মি দ্যাট তোমরা এটাকে এআই বেসড করে দেবে। সো ওয়ান্স ইউ ডু এআই বেসড, ইন দ্যাট কেস অটোমেটিক ট্রিগার, সাথে সাথে হল্ট, নো হিউম্যান ইন্টারভেনশন। সো এই পার্টটা আমরা অলরেডি করে ফেলেছি। কিন্তু আচ্ছা, আরও কয়েকটা এক্সাম্পল আমি আপনাকে দিব এখন। দেখেন আমাদের কীরকম মানে বিউরোক্রেসি কাকে বলে আর কি। আপনার এই যে ধরেন একটা ব্র্যাক ব্যাংক একটা কাস্টোডিয়াল সার্ভিস তারা দিয়ে থাকে। আমার কাছে কমিশন মিটিংয়ে একটা জিনিস আসলো যে ব্র্যাক ব্যাংক বলছে যে আমরা অনেকগুলো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির, মার্চেন্ট ব্যাংকের আমরা কাস্টোডিয়াল সার্ভিস দিয়ে থাকি। আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে অফ দি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সাইন করতে হয়। কথাটা বোঝেন, ওদের মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সে কাস্টোডিয়াল সার্ভিস দিচ্ছে ব্র্যাক ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এক্স, রাইট? তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কে সাইন করছে? ব্র্যাক ব্যাংক সাইন করছে। কেন ব্র্যাক ব্যাংক সাইন করে? রাইট। সো ফার্স্ট কোশ্চেন আমার ছিল দ্যাট আচ্ছা, একটা অর্গানাইজেশন লেটস সে ইউনিলিভার, তার ব্যাংক হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ইউনিলিভার যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা হয়, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কি সাইন করে ওখানে? না। হাউ ক্যান? বিকজ আই এম নট ইন অপারেশনস। এক্স্যাক্টলি। Why should I sign? এই কথাটা যখন উঠলো কমিশন মিটিংয়ে, আই সেড হোয়াট ইজ দিস? প্লিজ চেঞ্জ দ্য ল। উই ডোন্ট রিকোয়ার কাস্টোডিয়াল সার্ভিসেস সিগনেচার। আরেকটা পয়েন্ট আমি আপনাকে আসি। আমাদের বর্তমান বিধান আছে দ্যাট যখন কোনো ট্রেডিং হয় আর কি, আপনার ওয়েট সিগনেচার, ফিজিক্যাল সাইন করতে হয়। আচ্ছা, রাইট? এনি বাই সেল অর্ডার আলটিমেটলি যে ডিপি আছে, ডিপোজিটরি, তাকে সাইন করতে হয়। এখানেই ফ্রডটা বেশি হয় বিকজ সিগনেচার ফ্রড করে, ফোর্জ করে বেসিক্যালি। হ্যাঁ, ইনভেস্টররা যেটা বাই সেল অর্ডারে সাইন করে, সাইন করতে হয় তাদের। কিন্তু হ্যাঁ, এটা কিন্তু মানে খুবই একটা ইলজিক্যাল একটা ব্যাপার। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। সো মাই পয়েন্ট, আমি যেটা চিন্তা করলাম পরে, এবং আলটিমেটলি এটা আমরা করতে যাচ্ছি, আপনি দেখবেন, সেটা হচ্ছে যে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ভেরি সিম্পল। এখন থেকে যেটা করা উচিত সেটা হচ্ছে যে প্রথমত নর্মালি একটা SMS কোনো সময় দেয় একটা, যে আমি বাই করো, এটা নাই, সমস্যা নেই। হোয়াট দ্য ব্রোকার উইল ডু ইজ দিস, একটা হচ্ছে তাকে একটা SMS পাঠাতে হবে, সে নিজে একটা পাঠাবে বাই সেলের, আর তো CDBL তে একটা আসে একটা। এছাড়া ব্রোকার যেটা করবে দিনের শেষে, সে একটা নিজে একটা তো ট্রেড কনফার্মেশন সে পাঠায়, রাইট? পাঠায় একটা। সো সে একটা সামারি করে ওর কাছ থেকে একটা অ্যাপ্রুভাল নিয়ে নেবে যে আজকে তোমার এই ট্রেডটা হয়েছে, এত বাই করেছে, এত সেল, তুমি আমাকে ইমেলে কনফার্মেশন দাও, ওকে করো, এটা হয়েছে তো কনফার্ম, রাইট? আই উইল নট নিড এনি সিগনেচার্স এনিমোর। সো আমি যেটা কথাটা বলতে চাইছি আপনাকে, দ্যাট এইগুলো কিন্তু আমরা, এই জিনিসগুলো আমরা অনেক করবো ইন টার্মস অফ ডিরেগুলেশন অ্যান্ড মেকিং শিওর দ্যাট ইউ টেক ওভার, ওকে, রাইট? ওই স্মুথ করা কাজগুলো। অনেক। এখানে তো এই জিনিসটা আসে যে এই যে সাইন করা, যেখানে অটোমেশনের প্রশ্নটা আসে, এবং বিশেষ করে DSC তে যে অ্যাপ, মোবাইল অ্যাপ, সারা পৃথিবীতে কি চলছে, অ্যাপ বেসড ট্রেডিং। কিন্তু এখনো মানুষকে এই রিক্সা ভাড়া দিয়ে ব্রোকারেজ হাউসে যে বসে, এটা কিন্তু শুনতেও মানে খুব অদ্ভুত লাগে আমাদের। এই পয়েন্টটা DBA অ্যাসোসিয়েশনের লাস্ট টিভি কি যেটা একটা ছিল, ইউ আর দেয়ার অলসো, and I mentioned the same point also. হ্যাঁ, এটা আমরা কি করতে পারি? Why cannot we do through app, right? App. So একটা পয়েন্ট এসছিল অবশ্য, that yes, in most cases we can do, বাট বড় বড় যারা ইনভেস্টর আছে অনেক সময় তারা অ্যাপ দিয়ে করতে চায় না। তারা বলে কিন্তু আপনি যদি নিউ জেনারেশন দেখেন, স্টুডেন্ট ইভেন যে একটা 2000 টাকা দিয়ে সে একটা টিউশনি পে করিয়েছে, সেই টাকাটা হয়তো ছোট একটা শেয়ার কিনে রাখতে চায়, এটা যদি আপনি এত ইজি করে দেন, ইউজার ফ্রেন্ডলি করে দেন, তাহলে তো সে এভাবেই তো তারা এঙ্গেজ হয়ে যাবে। এটা আমারও পয়েন্ট, কিন্তু as you are saying, এটা আমারও পয়েন্ট। আলটিমেটলি I will make sure that all brokerage houses are equipped to handle apps also, right? They have got to. It could be a unique app for all or individual, whatever it is. নিজে হয়তো ব্রোকারেজ হাউস নিজেরও করলো, অথবা একটা ইউনিভার্সাল অ্যাপ করা হলো, এটা করতে হবে। যেমন বাংলাদেশ ব্যাংক কিন্তু এখন বাংলা QR কোড যেটা ইউনিভার্সাল অ্যাপ করলো সবার জন্য, ট্রানজ্যাকশনটা ইউনিভার্সাল করার জন্য। তো এইখানে কি আমাদের ট্রেডিং সাইকেলের ব্যাপারটা অনেক বেশি আসে, যে DSC এর অ্যাপ
কেন মানে এটা করা যাচ্ছে না পপুলার, সেখানে ট্রেডিং সাইকেল যেহেতু আমাদের T+2 এখনো আছে, এইটাকে কিভাবে কমানোর? ও না, T+2 যেটা আসছেন সেটা অন্য বিষয় একটা আর কি। সো T+2 অলরেডি আমি জয়েন করার পরে I put a lot of pressure in DSC and also DBA also supported me also that আমরা T+1 এ যেতে চাই। এখানে প্রবলেম কোথায় T+1 এ যেতে? প্রবলেমটা ইজ ভেরি সিম্পল, আমি আপনাকে এক্সপ্লেন করি। দ্য প্রবলেম ইজ দ্য সেটেলমেন্ট, রাইট? সেটেলমেন্টটা কি? দি ক্যাশ সেটেলমেন্ট। শেয়ার তো ট্রান্সফার হয়ে যাবে, সিডিবিআর তো সাথে সাথে ট্রান্সফার হচ্ছে। দ্য প্রবলেম ইজ দ্য ক্যাশ সেটেলমেন্ট। ক্যাশ সেটেলমেন্ট হয় থ্রু আরটিজিএস, রাইট? সো আরটিজিএসটা করার জন্য, মানে এই সেটেলমেন্ট আরটিজিএস করার জন্য বিকালবেলা এক্সটেন্ডেড টাইমে একটা কাজ করতে হবে পরের দিন। এটা বাংলাদেশ ব্যাংকের সাথে অলরেডি ডায়ালগ চলছে আর কি। হোপফুলি এরা এগ্রি করে যাবে, বললে আমরা T+1 শুরু করে দেবো। মানে সেটা যে ব্যাক এন্ডে যে কাজটা করতে হবে সেটা ব্যাংকের কাজ করতে হবে আলটিমেটলি, এক্সটেন্ডেড টাইম যেটা অফিস আওয়ারের পরে। কারেক্ট। আরটিজিএসটা কি করবে? ব্যাংকই তো করবে। আমি ইনস্ট্রাকশন দিচ্ছি তুমি আরটিজিএস করাও, রাইট? সো এই পার্টটা হয়তো ট্রেডিং আওয়ার পরে করতে হবে, তো এই কারণে একটু টাইম লাগতে পারে, বাট এটা হয়ে যাবে, ভেরি শিওর। মানে এটা ব্যাংকের সঙ্গে কোঅপারেশন হলেই হয়ে যায় এরকম ব্যাপারটা। ব্যাংক প্লাস অলসো বাংলাদেশ ব্যাংক অলসো, বিকজ ব্যাংক হ্যাভ টু ওয়ার্ক slightly extended hours. So Bangladesh Bank ultimately has to allow this thing to take place basically. But আমি যদি জানি দে আর পজিটিভ, এটা তারা অ্যালাউ করবে অ্যাকচুয়ালি। এবং এটা এখন আপনি 1 এর কথা বলছেন, জিরোতে আসার ক্ষেত্রে আমাদের কি টেকনোলজিক্যাল কোনো প্রবলেম নাকি? শুনেন, অ্যাকচুয়ালি প্রথমে যদি আমরা 1 এ এসে যাই, মোটামুটি আমাদের কাজটা হয়ে যাবে, কিন্তু রাইট, মোটামুটি কাজটা হয়ে যাবে কিন্তু 1 এ। আর 1 থেকে 0 যাওয়াটা ইজ নট এ মেজর ইস্যু, বাট দ্যাট রিকোয়ার্স ফার মোর টেকনোলজিক্যাল আপগ্রেড লাগবে আপনার। আপাতত 1 এ গেলেও আপনার মেজর পার্টটা আপনার হয়ে যাবে, ট্রেডিং অনেক বেড়ে যাবে। ট্রেডিং সাইকেলটা কমে গেলে তো ট্রেডিং অনেক বেড়ে যাবে, এবং একই সাথে যদি অ্যাপ বেসড আপনার রাইট এটা করতে পারেন। আরেকটা জিনিস আপনাকে আমি বলি, সেটা বলি আমরা ইন্ট্রাডে ট্রেডিং, অনেকে বলে স্ক্রিপ্ট নেটিং। এক্স্যাক্টলি, যেটা বলে অ্যাকচুয়ালি দ্য পার্লেন্স ইজ ইন্ট্রাডে ট্রেডিং। এটাও আমরা এখন যেটা চালু করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনার ফর the good shares, DSE 30 could be the good shares for example, let's say, এইসব ক্ষেত্রে আমরা ইন্টারডে ট্রেডিং চালু করতে যাচ্ছি, কিন্তু এটা হলে আপনার ট্রেডিংটা অনেক বেড়ে যাবে। এবং একই সাথে যদি আমি আরেকটি পয়েন্ট আনি, যে ইউথকে এখানে নিয়ে আসা, ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে এখানে নিয়ে আসা, জাস্ট লাইক আমরা কিন্তু ইউনিভার্সিটি থেকেই পার্ট টাইম জব, কিভাবে একটা টিউশনি করে টাকা ইনকাম করা, কিভাবে আমার পড়ার খরচটা চালানো, যেটা বাইরের দেশে কিন্তু আছে, যে ছেলেমেয়েরা তার স্টুডেন্ট লাইফের টাকা নিজেরাই ইনকাম করতে পারছে। তো আমাদের এখানে তো স্টক, বাইরে কিন্তু আমরা দেখি যে স্টুডেন্টরা স্টক মার্কেটে এরকম ইনভেস্ট করে, তার ছোট ছোট করা। তো সেখানে আমাদের এখানে নিউ জেনারেশন বা ইউথকে মার্কেটের সঙ্গে কানেক্ট করার জন্য কোনো প্ল্যান করবেন কিনা? You see, this, মানে again you have come to a different issue altogether. আমরা বলি ইনভেস্টর এডুকেশন, ইনভেস্টর অ্যাওয়ারনেসটা, রাইট? ইটস এ ডিফারেন্ট ইস্যু অলটুগেদার। এটাও আমি দেখেছি দ্যাট বর্তমানে আমাদের বাংলাদেশে যেটা হচ্ছে আর কি, উইচ ইজ এ ভেরি স্ট্রেঞ্জ থিং, আমি দেখলাম আর কি। উই হ্যাভ গট বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল ম্যানেজমেন্ট একটা আছে আমাদের, অ্যাজ ইউ নো অফকোর্স, আর একটা আছে BASM, বাংলাদেশ একাডেমি অফ সিকিউরিটিজ ম্যানেজমেন্ট একটা আছে। BASM is under Bangladesh Securities and Exchange Commission. BICM is under the Ministry of Finance. Right? এছাড়া আমরা নিজেরা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, আমরাও অলসো ইনভেস্টর অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিজেরা করি। আপনি তো অ্যাওয়ারনেসের কথা বলছেন, কিন্তু আমার এক্সপিরিয়েন্স যদি বলি, নিউ জেনারেশন স্টক মার্কেট, ইভেন ক্রিপ্টোকারেন্সি, এটা নিয়ে আমরা যতটা না বুঝি তারা অনেক বেশি এটা নিয়ে জানে, বাট আমরা তাদেরকে ফ্যাসিলিটেট করতে পারছি কিনা। তার যেটা দরকার, মোবাইল ফোনে বসে সে এখনই অর্ডার করবে, এখনই এই করবে, ক্রিপ্টোকারেন্সি তারা মোবাইল ফোনেই তারা ইনভেস্ট করে যাচ্ছে। তো সেই ফ্যাসিলিটেশনগুলো আসলে ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিসটা আমরা কতটুকু দিতে পারবো? এটা তো ভেরি সিম্পল, আপনি এই উত্তরটা আপনি আগে অলরেডি দিয়ে দিয়েছেন। যদি আমি অ্যাপ বেস শুরু করতে পারি, বিকজ অটোমেটিক তারা এটা করবে। এক্স্যাক্টলি, অ্যাপ বেসই করতে হবে তো, যেটা আমি প্রথমেই বলেছি। এটা ছাড়া তো আপনি দ্য মডার্ন জেনারেশন ইউ নট ইউজ অ্যাকচুয়ালি। এক্স্যাক্টলি। আমরা যদি এখন আসি যে ইন্টারমিডিয়ারিজ, আপনি ইনস্টিটিউশন, আইপিও, ইনভেস্টরকে কিভাবে কানেক্ট করবেন, কিন্তু আমরা যারা মার্কেট ইন্টারমিডিয়ারিজ, আমরা দেখি যে গত 2010 সালের পর থেকে কিন্তু তারা সাফার করে আসছে। একটা মেজর প্রবলেম ছিল তাদের নেগেটিভ ইকুইটি, যেটা আমি ওই সময় ফিল্ডে ছিলাম, আমি নিজেও এই ফোর্স সেলের অ্যাগেনস্টে কিন্তু আমি নিজেও লিখেছি, যা হয়তো বুঝতে পারি নাই যে
মার্জিন যখন প্রচুর মার্কেট পড়ছে, তো মার্জিন লোন যাদের ছিল তাদেরকে কিন্তু ফোর্স সেল করে দিচ্ছিল, বাট সেটা কিন্তু সরকারের পক্ষ থেকেও ভার্বালি এটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল যাতে ফোর্স সেল করা না হয়। তো সেই সাফারিংসটা শুধু তারাই নিল এবং সেই বার্ডেন এখনো চলছে, এবং যে কারণে অ্যাজ এ ইনস্টিটিউশন তার নিজের ইনভেস্টমেন্ট ক্যাপাসিটিও কিন্তু অনেক কমে গেছে। অনেক ব্রোকারেজ হাউস তার মানে ফাইন্যান্সিয়াল হেলথ অনেক খারাপ, লাইক ব্যাংকের মতো ওগুলোকে লিকুইডেট করে দেওয়ার মতো অবস্থা। তো এই মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস যারা এই ট্রাভেলের মধ্যে ফাইন্যান্সিয়াল উইকনেসের মধ্যে আছে, এইগুলোর কি কোনো সমাধান করা সম্ভব কিনা? সো এখানে দুটো পার্ট আছে। একটা হচ্ছে নেগেটিভ ইকুইটি অফ দি ডিপি, ডিপোজিটরি পার্টিসিপেন্ট, নেগেটিভ ইকুইটি, কারণ যেহেতু ফোর্স সেল হয়নি আলটিমেটলি নেগেটিভ ইকুইটি হয়ে গেছে। দ্য সেকেন্ড পার্ট ইজ যে সিকিউরিটি হাউস আছে, রাইট, আমাদের তো আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে তার যদি আপনার ন্যাভটা, নেট অ্যাসেট ভ্যালু যদি 75% অফ দ্য পেড আপ ক্যাপিটাল তার নিচে নেমে যায়, ইন দ্যাট কেস হি ইজ রেস্ট্রিক্টেড। এক্স্যাক্টলি, হি ইজ রেস্ট্রিক্টেড। এটা কিন্তু এটা হয়েছে, এটা হয়েছে। আমি এটা এক্সামিন এখন করছি এই কারণে যে এটা হতে পারে, বিকজ ওই সময় তো স্টক মার্কেট ইটসেলফ ক্র্যাশড। এক্স্যাক্টলি। যেহেতু ক্র্যাশ করে গেছে, আলটিমেটলি ইট ইজ লজিক্যাল দ্যাট দে উইল সাফার লসেস, বাট দ্যাট ডাজ নট নেসেসারি মিন দ্যাট দে শুড নট বি অ্যালাউড টু কন্টিনিউ অপারেশনস। কন্টিনিউ করলে তো, এখন যে সিচুয়েশনটা আছে আর কি, অ্যাজ উই স্পিক, মার্কেট ইজ নাও লুকিং আপ। আজকেও ভালো ট্রেডিং হয়েছে এবং আলহামদুলিল্লাহ লাস্ট 1 মান্থ তো মোটামুটি একটা স্ট্রং আমরা একটা দেখতে পাচ্ছি। এই সিচুয়েশনে আমি মনে করি যে যারা এই সিচুয়েশন পড়ে গেছে, যে তাদের ক্যাপিটালটা 75% নিচে চলে গেছে, মেবি উই ক্যান থিঙ্ক, লেটস সে ওকে, তোমার আমি একটা উইন্ডো দিলাম, এক বছরের উইন্ডো দিলাম, টু মেক শিওর ইউ কাম ব্যাক টু দ্য 75%, বাট ইউ ক্যান স্টার্ট ট্রেডিং এগেইন। মেবি কারণ ট্রেডিং থেকে তো তার ব্যবসাটা আসবে। ইফ ইউ ট্রেডস, দ্যাট কেস অটোমেটিক্যালি লাভ করে সে আবার লসটাকে সে কভার করে ফেলবে। এটা আমার মাথায় আছে কিন্তু। আই এম নট সেইং, মানে what I'm trying to say is that I am actively considering this thing in my mind, right? Actively consider করছি। তো এখানে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে দাদা পয়েন্ট, সেটা হচ্ছে যে নেগেটিভ ইকুইটি হয়ে গেছে এখন। নেগেটিভ ইকুইটি কিন্তু মার্জিন লোনের রুলে নেগেটিভ ইকুইটি হওয়ার কোনো অপশনই নাই। সেটা হয়েছে, কেন হয়েছে সেটা যদি সরকারের পক্ষ থেকে ভার্বালি করা হয়, দেয়া হয়নি, সেটা তো তার দোষ না, তাহলে সেটা সরকারের পক্ষ থেকে কেন ইন্টারভেনশন হবে না? না, আগে ইন্টারভেনশন হয়েছে, আই এগ্রি উইথ ইউ, বাট আমি যে কথাটা বলার চেষ্টা করছি, এখন আমরা কোনো সিকিউরিটি হাউসকে কোনো টেলিফোন কল করব না। ইট ইজ ইয়োর মানি। আমি একটা কথা বলে থাকি, মার্জিন লোনে আপনি এখন আসেননি, আমি মার্জিন লোনের নিশ্চয়ই প্রশ্ন করবেন তো, লেটস গো টু মার্জিন লোন নামে। আমার একটা ফিলসফি আছে, ফিলসফিটা কি জানেন তো, যে আপনি একটা সিকিউরিটি হাউস, রাইট, আপনি যখন লেন্ডিং করছেন, টাকাটা কি হাওয়া থেকে এসছে? বরোইং করে নিয়েছেন না ব্যাংক থেকে আপনি, রাইট? রিস্কটা কে নিচ্ছে? তাহলে প্যারেন্ট কোম্পানিটা আপনি নিচ্ছেন রিস্কটা, রাইট? ইউ আর টেকিং দ্য রিস্ক। আপনি বড় করেছেন, দিয়ে আপনি লেন্ডিং করছেন। এই কারণে আমি যেটা মনে করি, দ্যাট আমাদের যে মার্জিন রুলটা আগে করা হয়েছিল ইজ টু রেস্ট্রিকটিভ। এটা দিয়ে কোনো ব্রোকারেজ হাউস কাজই করতে পারবে না। সো অ্যাজ উই স্পিক, ইন দ্য নেক্সট 3 weeks time you will see the new margin rule. ওকে, সেখানে মেজর এমন কি চেঞ্জ আসবে যেটা মার্কেটে, যদি একটা বলেন যে মার্কেটে মানি ফ্লো, মার্জিন লোন কিন্তু মানি ফ্লো এর জন্য অন্যতম একটি টুল। ইভেন আমি যদি একটু এক্সাম্পল দেই, যখন এই যে আবারও একই জিনিসে আসি, ব্যাংকগুলোর কাছে টাকা আছে, যাদের কাছে সে টাকার প্রাইভেট সেক্টরে অ্যাপিটাইট নাই, কিন্তু সেই মার্জিন লোনেও সেইটা প্লে করতে পারতো, কিন্তু রেস্ট্রিকটিভ হওয়ার কারণে কিন্তু তারা এখানেও টাকাটা প্লে করতে পারছে না। তো এমন কি পরিবর্তন আসবে যে এটা ফ্লোটা বাড়াতে পারবে মার্কেটে? কারণ এটা কিন্তু আমাদের মার্কেটের ভলিউমের উপর অনেক বড় একটা ইমপ্যাক্ট। আমি শুধু এই বড় মাপে যে কথাটা আপনাকে বলতে চাই, অনেকগুলো রেস্ট্রিকশন আছে। ফর এক্সাম্পল, একটা সিম্পল এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন যে পি রেশিও 30 এর উপরে হলে নন মার্জিনেবল হয়ে যাচ্ছে। ইয়েস অর নো? ইয়েস, রাইট। সো গতকালকে ছিল 29, বিকজ দ্য প্রাইস ইজ 31 হয়ে গেছে, ইট বিকামস নন মার্জিনেবল। আপনাকে ফোর্স সেল করতে হবে না? হ্যাঁ, তো এটা কিন্তু খুবই আনইউজুয়াল বা মানে ইলজিক্যাল। আমি আপনাকে একটা এক্সাম্পল দিলাম। আমি ডিটেইলে যেতে চাই না যে আমরা কি চিন্তা করছি। আপনি শুধু এটাই বুঝে নেন
দ্যাট ইটস গোইং টু বি ভেরি ফ্রেন্ডলি মার্জিন টুল, যেখানে যেখানে আমরা একটা কথা বলছি দ্যাট দ্য ব্রোকার হ্যাজ টু ডিজাইন ইটস ওন রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক, কোন কাকে কত মার্জিন দেবে করবে। আমরা মোটা দাগে কয়েকটা কেপিআই দেব যেখানে রেগুলেশনটা থাকবে, বাট হি হ্যাজ ফার মোর ফ্রিডম টু অপারেট, অ্যান্ড আলটিমেটলি এটাতে যেটা হবে ইউল সি দ্য মার্জিন লেন্ডিং উইল গো আপ, ওকে বাড়বেই। আমরা যে চেঞ্জগুলো করবো এটাতে আপনি এই প্রভাবটা পাবেন, দেখতে পাবেন আপনি। ওকে, তো একেবারে আমরা লাস্টে চলে এসেছি, আপনার অনেক সময় নিয়েছি। সর্বশেষ যেটি বলি যে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনে যেই এমপ্লয়িরা আছে, আমরা গত 10 বছরে যেটা দেখেছি কি ধরনের ম্যানিপুলেশন এবং কি ধরনের ট্রিক্স ইউজ করা হয়েছে খুবই মডার্নভাবে। যেমন আরেকটা যদি উদাহরণ দেন, রেইসের ক্ষেত্রে কিভাবে এই মিউচুয়াল ফান্ডকে দিয়ে পদ্মা ব্যাংকের শেয়ার কিনে সেখানে এই মিউচুয়াল ফান্ড থেকে এই মিউচুয়াল ফান্ডের ম্যানেজার যে ওখানকার চেয়ারম্যান হলেন, সেখান থেকে টাকা বের করে নিয়ে এসে আরেকটি ফান্ড গঠন করলেন, সেটা তার আন্ডারে চলছে। তো এটা অনেকগুলো লেয়ারে লেয়ারে তারা কাজগুলো করেছে। তো এই লেয়ারগুলো খুব মডার্ন অ্যাকাউন্টিং, মানে ওরকম এক্সপার্টিস না থাকলে এগুলো ধরা সম্ভব না। তো সেটা কি আমাদের সরকারি যে এমপ্লয়িরা আছে তাদের কি সেই ক্যাপাসিটি আছে আসলে এগুলো ধরার? অ্যাজ এ অনেস্টলি স্পিকিং, যারা আমাদের বিসাকে আমাদের যারা আছে আর কি, এরা অনেক বছর থেকে আছে, তো তারা এখন বুঝে ফেলেছে। কারণ হয় না আপনার, ইউ লার্ন থ্রু এক্সপিরিয়েন্স, রাইট? যখনই একটা ঘটনা ঘটছে, আপনি যে লেয়ারিংটা বললেন যে আপনার মিউচুয়াল ফান্ড পদ্মা ব্যাংকে দিল, সে ওনার হয়ে গেল। সো ওয়ান্স দিস সর্ট অফ ইনসিডেন্টস কাম, এবং ওভার দ্য ইয়ার্স আপনি যদি দেখেন দ্য অ্যামাউন্ট অফ, আমার যে আজকে কমিশন মিটিংয়ে বসেছিলাম, 30টা ইনভেস্টিগেশন রিপোর্ট এসছে আর কি আপনার। সো যেটা হয় যে প্রত্যেকটা ইনভেস্টিগেশন রিপোর্টে ইজ এ লার্নিং ফর ইউ, তারা এভাবে করেছে আর কি। সো এখন কিন্তু তারা ওভার দ্য মেনি ইয়ার্স দেখতে দেখতে তারা বুঝে ফেলেছে জিনিসটা। কিন্তু সমস্যাটা অন্যদিকে, সমস্যাটা অন্য জায়গায়। সেটা কি জানেন তো? সেটা হচ্ছে যে এখন এটা বন্ধ করার উপায়টা কি ইজ এ কোয়েশ্চেন নাও। সো আমি তো তাকে ফাইন করছি, আই এম স্টপিং হিজ দিস থিং, ক্যান্সেলিং হিজ লাইসেন্স। হোয়াট ডাজ হি ডু? রিট, এক্স্যাক্টলি, is a fundamental weapon. I can't stop it. So what can I do? অনেক চিন্তা করলাম, ওকে একটা উপায় হতে পারে যদি আমরা দেখতে পারি যে হাইকোর্ট একটা স্পেশাল বেঞ্চ করেছে অনলি ফর ট্রাইং দিস কেসেস, তাহলে সমস্যাটা একটু হয় না, একটু ইজিয়ার হয় না, তাহলে অনেকটা সমস্যার সমাধান হবে। এটা আমরা চেষ্টা করছি টু মেক শিওর একটা আলাদা বেঞ্চ করা হয় অনলি ফর ট্রাইং দিস কেসেস। ওকে, রাইট, স্টক মার্কেট রিলেভেন্ট। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন যে বিসেকের একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে মেনি ইয়ার্স ব্যাক, জানেন তো? নন ফাংশনাল, নন ফাংশনাল। কেন জানেন? বিকজ দিস কোর্ট ক্যানট টেক কগনিজেন্স। নিয়ম হচ্ছে কগনিজেন্স, দ্য কোর্ট হ্যাজ টু টেক কগনিজেন্স, দেন ইট ক্যান টেক কেসেস। আইনেই করা হয়েছে তারা কগনিজেন্স নিতে পারবে না, বুঝতে পারছেন? এটা 1 নম্বর। ভেরি ইন্টারেস্টিং। আমি এগুলো তো আমি আগে জানতাম, ঢোকার পর দেখলাম। আর একটা ইন্টারেস্টিং কেস হচ্ছে যে আমরা যে ফাইন যেগুলো করি, ফর এক্সাম্পল লেটস সে, যখন ফাইনটা আমি ইম্পোজ করি, রিকভার করার চেষ্টা করি, দিস এজ ট্রিটেড এজ অ্যান এরিয়া অফ ল্যান্ড রেভিনিউ। এটা সার্টিফিকেট কেস, কিন্তু ইটস সার্টিফিকেট কেস, ইটস নট এ আপনার মানি স্যুট না এটা আপনার। এগুলো অনেক চেঞ্জ লাগবে, বাট চেঞ্জ হলে আপনি দেখবেন যে আগের যে ডিফল্টটা যারা করেছে তারা এখন আরেকটু সতর্ক হবে যে এখন তো যেহেতু নতুন বেঞ্চ করা হয়েছে, স্পেশাল বেঞ্চ করা হয়েছে, এত তাড়াতাড়ি পার পাবে না তারা। আচ্ছা, ফাইনের কথা যেহেতু বললেন, আরেকটি বিষয় বললেন যে অনেকগুলো 30টি আপনার ইনভেস্টিগেটিভ রিপোর্ট এসেছে। আমরা দেখলাম যে এখানে কিন্তু একটা শ্বেতপত্র দেওয়ার জন্য একটা যেমন একটা শ্বেতপত্র আমরা ব্যাংকিং সেক্টরের উপর পেয়েছি, এখানেও কিন্তু স্টক মার্কেটেরও একটা দেওয়ার কথা ছিল। সেই রিপোর্টগুলো আমরা আর দেখিনি। এগুলো নিয়ে কি আপনারা প্রকাশ করবেন কি না? কারণ এগুলো দেখলেও তো মানুষ একটা ডকুমেন্টেশন থাকে যে হ্যাঁ এই কাজগুলো এভাবে করা যায়, এটা আমরা বন্ধ এভাবে করব। এটা আমাদের কন্টেমপ্লেট করছি। ইউ অ্যাবসলিউটলি কারেক্ট। শ্বেতপত্র একটা থাকা উচিত, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে দিস ফাইন্যান্সিয়াল ক্রাইমস যেগুলো হয়েছে পাবলিক শুড নো। লাইক ফর এক্সাম্পল আপনার 1996 সালে যেটা ঘটনা ঘটেছিল, ইব্রাহিম খন্দকারের যে একটা রিপোর্ট ছিল, ওটা তো মনে হয় পাবলিশ হয়নি অ্যাজ ফার এজ আই নো। হ্যাঁ, ওটা পাবলিক হয়নি, বাট ওটা মিডিয়াতে এসেছে, ওনারা মিডিয়াতে দিয়েছেন পুরোটাই, কিন্তু অফিশিয়ালি করা হয়নি, হিসেবে আসেনি, পাবলিক করা হয়নি। সো ইট ইজ এ ভ্যালিড পয়েন্ট যেটা আপনি রেজ করেছেন, দ্যাট আলটিমেটলি এরকম হলে কিন্তু আপনার
দ্য অ্যাওয়ারনেসটা জবাবদিহিতা বাড়ে। তারা বাড়ে হ্যাঁ। actually, right? আপনি হয়তো পলিটিক্যাল প্রেসারে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না একটা পর্যায়ে যে, কিন্তু যখন আপনি বিগিনিং এ আপনি যখন এটা প্রকাশ করে দিলেন, সে কিন্তু একটা সোশ্যাল প্রেসারও কিন্তু আসে। তো সেটা কিন্তু আমরা কখনো করি না। সেই প্রেসারটা ক্রিয়েটটা, সেটা কি আপনাদের প্ল্যান আছে এরকম কিছু এটা আমরা disclose করা? কন্ট্রিবিউট করছি। আমরা শেষ করে দিচ্ছি, কিন্তু আপনাকে যদি আমরা একটু চিনতে চাই, আপনি দীর্ঘ সময়, আমি জানি যে আপনার অনেক দীর্ঘ একটা ক্যারিয়ার আছে। যেহেতু আমরা নতুন কমিশন পেয়েছি, কমিশন কিন্তু মানুষের স্টক মার্কেটে ইনভেস্টরদের আস্থার একটা জায়গা। তারা কে কিভাবে কাজ করছে। তো আপনি যদি একটু আপনার প্রিভিয়াস ক্যারিয়ারের কথা বলেন যে আপনি এর আগে মানে কিভাবে কোথায় ছিলেন। সো বেসিক্যালি ইন শর্ট, আমার ক্যারিয়ার তো আই স্টার্টেড মাই ক্যারিয়ার ইন ব্রিটিশ ব্যাংক অ্যান্ড টোব্যাকো BAT-তে, যেখানে আমি ছিলাম 20 ইয়ার্স ছিলাম। তার মধ্যে বিভিন্ন ক্যাপাসিটিতে ছিলাম। আমি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট ছিলাম, চিফ অ্যাকাউন্টেন্ট, অডিট ম্যানেজার, বিজনেস ইমপ্রুভমেন্ট ম্যানেজার ছিলাম। এরপরে ছাড়ার পরে আমি জয়েন করলাম লাফার্জ সুরমা সিমেন্ট। সো ওখানে ছিলাম প্রায় 18 বছর। আমার ক্যারিয়ারের মধ্যে এই দুটো কোম্পানি মেইনলি মাল্টিন্যাশনাল কোম্পানি যেখানে ছিল আর কি, বোথ BAT অ্যাজ ওয়েল অ্যাজ লাফার্জ সুরমা সিমেন্ট। তো অ্যাজ ফার এজ দ্য ক্যাপিটাল মার্কেট ইজ কনসার্নড, আমি মনে করি যে লাফার্জে আসার পরে আমার যে এক্সপোজার হয়েছে ক্যাপিটাল মার্কেটের ইজ এ লাইফ টাইম লার্নিং। এই কারণে যে আমরা যে ইয়েটা করেছিলাম, IPO প্লেসমেন্ট প্লাস IPO যেটা করেছিলাম, ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন বাংলাদেশ হিস্ট্রি এখনো পর্যন্ত। আচ্ছা। কারণ 89 crore প্লেসমেন্ট প্লাস IPO করেছি। তো এইটাতে যে আবার লার্নিংটা হয়েছে, কারণ ওই সময়তে ধরেন যত মার্কেট ইন্ডিভিজুয়ালস ছিল তাদের সাথে আমার যোগাযোগ হয়েছে। পোস্ট IPO অলসো যতগুলো ফরেন ইনভেস্টমেন্ট ম্যানেজার আসতো বাংলাদেশে, তারা আমাকে ইনভাইট করতো, আমি পিচিং করতাম। সো এই পার্টটা আমার জন্য অনেক এনরিচিং হয়েছে ইন টার্মস অফ আন্ডারস্ট্যান্ডিং দি ক্যাপিটাল মার্কেট। বাকি রইল ধরেন একটা জিনিস হচ্ছে, দেখেন আমি একটা ইস্যুইং কোম্পানি ইউনিলিভার, রাইট? আমি কিন্তু অনেক রিপোর্ট দিচ্ছি, আমার অনেকগুলো কমপ্লায়েন্স ফলো করতে হয়। সো আমি যখন এসব কোম্পানিতে ছিলাম, আই ফেল্ট দ্যাট দি রিকোয়ারমেন্টস আর ভেরি ভেরি ওনারাস। এত রিকোয়ারমেন্ট আসলে করা উচিত না, এবং এটা অলসো ইজ এন ইনহিবিটিং ফ্যাক্টর অলসো ওয়াই পিপল আর নট কামিং টু দি ক্যাপিটাল মার্কেট। সো একটা বক্তব্য আমি বলেছিলাম, ওখানে একটু কিছুটা তারা কনফিউজ করে ফেলেছিল। আমি যেটা বলার চেষ্টা করছিলাম দ্যাট IAS 34 কনডেন্সড ফাইন্যান্সিয়াল রিপোর্টিং বর্তমানে যেটা করছি, এভরি কোয়ার্টার ফুল ফর্ম আমরা দিচ্ছি। আই এম সেইং ওয়াই ইট শুড বি ভেরি সিম্পল ফর্ম, কনডেন্স ফর্ম যেটা IAS 34 বলছে। আমরা এটা নিয়ে অ্যাক্টিভলি চিন্তা করছি, ইনশাআল্লাহ এটা আমরা চালু করবই। এছাড়া অলসো আমি ইন ডিসকাশনস উইথ ঢাকা স্টক এক্সচেঞ্জ যে আপনাদের কোয়েরিগুলো অনেক কমান, আপনারা এইসব উদ্ভট কোয়েরি করেন না যে ফিক্সড অ্যাসেট এডিশন কতটুকু হয়েছে, ব্যাংক চার্জে ব্রেকআপ দেন, এটা আপনি কেন করবেন? দিস ইজ নট ইয়ার জব। কিন্তু ইয়ার এন্ডে যে আপনার ফুল ফাইন্যান্সিয়াল আসবে, ওখানে আপনি কিছু কোয়েরি করেন ইন টার্মস অফ মেজর কোয়েরিজ, বাট নট অল দিস ননসেন্স কোয়েরিজ। এবং আপনি কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এন্ড কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, এবং আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ICAB তে লেকচার দিতে পছন্দ করেন। এটা একটু যদি বলেন যে কতদিন ধরে আপনি তাদের সাথে? এটা তো অলমোস্ট এখন 46 ইয়ার্স দেখতে দেখতে হয়ে গেল। সো বাংলাদেশে যত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সবই আমার ডাইরেক্ট ছাত্র আর কি। এভরিবডি আর মাই স্টুডেন্টস বেসিক্যালি। ওকে, ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, আবার TBS কে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ। বাবু টিউশন ফিসটা দিও। নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক, আপনারা দেখলেন যে আমরা আসলে একটা মেগা প্ল্যান শুনলাম, কেন স্টক মার্কেট আবার ভাইব্রেন্ট হবে, কেন ইনভেস্টররা আবার ফিরে আসবে, যেই বিও অ্যাকাউন্ট আপনারা বন্ধ করেছেন আবার কেন খুলবেন, তার লজিকগুলো কি কি নতুন ম্যাজিক বাংলাদেশে আমাদের স্টক মার্কেটে আসছে, বিশেষ করে IPOর দিক থেকে, নতুন ফরেন কোম্পানির দিক থেকে, ইনভেস্টরদেরকে, ইনস্টিটিউশনাল ইনভেস্টরদেরকে সক্রিয় করার ক্ষেত্রে। সো রিটেল ইনভেস্টরদের ফিরে আসার এখন একটা দারুণ সুযোগ। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।